আসসালামু আলাইকুম। এটা নিঃসন্দেহে উদ্দীপক, উৎসাহজনক এবং অনেকটা গর্বের। দেশপ্রেমিক যে কোনো মানুষই সীমান্তে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা যেই স্ট্রংনেস দেখাচ্ছে এবং যে কৌশল দেখাচ্ছে, কোনো প্রকার তীব্র সংঘাত সংঘর্ষ বা একটা গুলি বিনিময় ছাড়া ভারতীয় পুশিং ঠেকাতে, এটা চারদিকেই মানুষের মধ্যে একটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা রব তুলেছে। এবং কখনো বিজিবির সদস্য তিনি দেশাত্মবোধক গান গাইছেন, শরীরের রক্ত তাজা করে বোঝাই যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়, ঘাড়ের শির শক্ত করে যা দেশের দেশের জাতীয়তাবাদের গান, সেই দেশের দেশপ্রেমের গান গাইছেন সাহসিকতার সাথে। আবার বিজিবির গুলি ছোড়ার হুমকিতে শক্তভাবে মুখের উপর জবাব দিচ্ছেন যে গুলি কি আপনাদের কাছে আছে, আমাদের কাছে কি গুলি নাই, আমরা কি হাতে চুরি পড়ে আছি। এইসব ভিডিও চারদিকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তে। আজকে বিজিবির এই শক্ত অবস্থান, এই সময়ের মধ্যে দিল্লিতে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গেছেন, তারা সেখানে মিটিং করবেন। সেই মিটিং এর মধ্যে দিয়ে বাংলাদেশ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যেই উত্তেজনা, খানিক উত্তেজনা, এই উত্তেজনায় যেন অন্যদিকে আর টার্ন না নেয়। যেমন প্রযুক্তির যদি অন্য কোনো ব্যবহার শুরু হয়, সেটা হচ্ছে ড্রোন হোক বা হেলিকপ্টার হোক, তাহলে এই উত্তেজনা সংঘাতের রূপ নিতে পারে। ফলে বিজিবির দিক থেকে কিছু এজেন্ডা তুলে ধরে কথা বলা হচ্ছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং বিএসএফ এর পুশিং ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের প্রেক্ষাপটের মধ্যে ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ এর মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে 11 জুন পর্যন্ত। 4 দিনব্যাপী মহাপরিচালক ডিজি পর্যায়ের 57তম এই বৈঠকে সীমান্তে নিরাপত্তা ও নজরদারির জন্য ভারতের ড্রোন ব্যবহারের বিষয়টি সহ 16টি গুরুত্বপূর্ণ এজেন্ডা এবার বৈঠকে তুলে ধরবে বিজিবি সদর দপ্তর সূত্রে জানায়, এবারের বৈঠকে সীমান্ত হত্যা ও পুশিং বন্ধের দাবি প্রথম এজেন্ডায় থাকছে। বিগত 2 বছরে বিএসএফ বাংলাদেশের 2200-র অধিক মানুষকে পুশিং করেছে। এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী ও ভারতের নাগরিকও রয়েছে। গত মাস থেকে শুরু করে চলতি জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে 200-র বেশি মানুষকে পুশিং করার চেষ্টা করেছে। পুশিং নিয়ে বিএসএফ এর কাছে ব্যাখ্যা চাইবে বিজিবি সদর দপ্তর সূত্র আরো জানাচ্ছে যে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধভাবে ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমায় প্রায়ই প্রবেশ করছে। বিএসএফ সীমান্তের নদী ও পাহাড় বেষ্টিত দুর্গম এলাকায় নজরদারির জন্য ড্রোন উড়ায়। দেশের উত্তরাঞ্চলের বিশেষ করে পঞ্চগড়, লালমনিরহাট ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ভারতীয় হেলিকপ্টার প্রবেশের ঘটনাও ঘটেছে। বাংলাদেশের আকাশ সীমা প্রবেশ বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিবে বিজিবি। বাংলাদেশের নেটওয়ার্ক প্রকল্পের আওতায় পাটগ্রাম দহগ্রাম অঙ্গরপোতা অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন প্রকল্পের জন্য 3 বিঘা করিডোর ব্যবহারের এজেন্ডা উত্থাপন করবে বিজিবি। ছিটমহল দহগ্রাম অঙ্গরপোতা গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপন করতে হলে এর সংযোগ সড়ক 3 বিঘা করিডোর ছাড়া কোনো উপায় নেই। দর্শক, দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে এই বৈঠকের মধ্যে দিয়ে এই যে পুশব্যাক নিয়ে দুই দেশে উত্তেজনা তৈরি হয়েছে, এই উত্তেজনা কি কিছুটা কমবে কিনা। আরেকটা হচ্ছে ভারত তার মেঘালয়ের সীমান্তে নতুন নতুন সেনা স্থাপনা করছে। মেঘালয় এবং আশপাশে আমাদের লালমনিরহাটের উত্তরে তারা তাদের সেনা বেস বাড়িয়েছে। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এবং যদি সম্পর্ক থাকে তার কি সুদূর প্রসারী কোনো প্রভাব পড়বে কিনা, এই দিকগুলো নিশ্চয়ই দুই দেশের মধ্যে আলাপ হবে। আমরা এর মধ্যে যেটি জেনেছি, ভারতীয় পত্রপত্রিকা দ্য হিন্দ একটি রিপোর্ট ছেপেছে। সেই রিপোর্টের মূল প্রতিপাদ্য হলো যে ভারতের উপরে বাংলাদেশের আস্থা এখন আর আগের মতো নেই। মানে তারেক রহমান সরকার আসার সাথে সাথে যে আস্থাটা তৈরি হয়েছিল, সেই আস্থাটা এখন নেই। না থাকার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে হচ্ছে যে বাংলাদেশের উপর ডক্টর ইউনূস সরকার আমলে যে বিধিনিষেধগুলো ভারত দিয়েছিল, ট্রানজিটমেন্ট সুবিধা বাতিল করেছিল, বাংলাদেশে বিভিন্ন পণ্য ভারতে ঢোকা নিষিদ্ধ করেছিল, ভারতে বাংলাদেশের নাগরিকদের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যাকে বলে, সেই ভিসা, মেডিকেল ভিসা ভারত এখনো পুরোপুরি উন্মোচন করেনি। ফলে
তারেক রহমান সরকারের সাথে ভারত সরকারের টানাপোড়েনটা অনেকটা ইউনূস সরকারের জায়গাতেই রয়ে গেছে। মানে আশার আলো তৈরি হলেও সেটা এখনো সে ফলপ্রসূ পর্যায়ে যাচ্ছে না, অথবা স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে না। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র সচিব তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় দেখা করেছেন। তারপরে তারেক রহমান সরকার গঠনে ভারতীয় লোকসভার স্পিকার এসছেন। তারপর ভারতীয় বাংলাদেশ নিযুক্ত সাবেক হাই কমিশনার প্রণয় ভার্মা, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে নরেন্দ্র মোদীর চিঠি তো দিয়েছেন, পাশাপাশি তাকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু ভারত সরকারের যে প্রয়োজনীয় পদক্ষেপের ঘাটতি, সেই ঘাটতির কারণে তারেক রহমান এখন তার বিদেশ সফরের প্রথম গুরুত্ব দিচ্ছেন মালয়েশিয়ায় এবং তারপর চীন। ভারতের দিক থেকে দাওয়াত থাকলেও তারেক রহমান ভারত সফর প্রথমেই করছেন না বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ফলে দুই দেশের মধ্যে যে একটা টান উত্তেজনাকর পরিস্থিতি, সেটা সম্পূর্ণভাবে লাঘব হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।